আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো, নিরাপদে বাসায় অবস্থান করতেছো। তোমাদের যে লেখাপড়াকে এগিয়ে নেওয়ার জন্য বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আশা করি তোমরা অতি যত্ন সহকারে এবং মনোযোগের সাথে ক্লাসগুলো তোমরা করতেছো। তারই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ ইউসুফ আলী আজ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের গুরুত্বপূর্ণ একটি গদ্যাংশ অথবা গল্প রেইনকোটের শেষ পর্ব নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা রেইনকোটের 3টি ক্লাস করেছি। আজ হচ্ছে আমাদের সর্বশেষ ক্লাস। যেহেতু গল্পটি একটু বড়, সেহেতু আমাদের একটু ক্লাস বেশি লাগতেছে। আজ রেইনকোটের শেষ পর্ব আলোচনার মধ্য দিয়েই আমরা রেইনকোট গল্পের মধ্যে আখতারুজ্জামান ইলিয়াস যে ভাবটুকু ফুটিয়ে তুলেছেন, সে ভাবটুকুর যে পরিচয়, সে পরিচয় আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলো আমরা আমাদের মূল যে আলোচনা, সে আলোচনায় আমরা ফিরে যাই। আমরা আজ যে অংশটুকু থেকে আলোচনা করব তা হচ্ছে 200 নং পৃষ্ঠার খুব ফর্সা এক মিলিটারি এর পরের লাইন থেকে, অর্থাৎ 3 নাম্বার যে অনুচ্ছেদ, সে অনুচ্ছেদ থেকে আমরা শুরু করব। তাহলে আমাদের প্রথম লাইন যেটা খেয়াল করো, তোমরা বই নিয়েই বসো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখন বাসের ভিতর কোনো আওয়াজ নাই। এই বাসের ভিতর কোনো আওয়াজ নাই অর্থাৎ এর আগে মিলিটারিরা যে গাড়িটাকে দাঁড় করিয়েছে মিসক্রিয়েন্টদের অর্থাৎ মুক্তিযোদ্ধাদেরকে শনাক্ত করার জন্য, ঠিক এরপর লাইন থেকে বলতেছি, এখন বাসের ভিতর কোনো আওয়াজ নাই। যাত্রীদের বুকের টিপ টিপ শব্দ এই নীরবতার সুযোগে বাড়ে এবং এটাই তার মাথায় বাজে দ্রাম দ্রাম করে। এই দ্রাম দ্রাম করে বাজে কার মাথায় বাজে? সেটা হচ্ছে যে নুরুল হুদার মাথায় বাজে। অর্থাৎ সে চিন্তা করতেছে, যেহেতু মিলিটারিরা তাদের গাড়িটাকে দাঁড় করিয়েছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, অর্থাৎ তাকে সন্দেহ করে অথবা মিসক্রিয়েন্টদেরকে শনাক্ত করার জন্য, ধরে নেওয়ার জন্য, অথবা হত্যা করার জন্য মূলত বাসটাকে দাঁড় করিয়েছে। বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে। এই যে বারান্দাওয়ালা টুপি বলতে যেটা হচ্ছে মিন্টুর যে রেনকোটটা গায়ে দেওয়ার পর তার স্ত্রী আসমা তাকে যে টুপিটা মাথায় দিয়ে দেয় বৃষ্টির ফোঁটা থেকে বেঁচে থাকার জন্য, সেই টুপিটার কথা বলতেছে বারান্দাওয়ালা। বারান্দাওয়ালা কেন বলতেছে? কারণ হচ্ছে যে প্রত্যেকটা টুপি দেখবে তোমরা, এগুলোর সামনে দিয়ে একটা অংশ থাকে বারান্দার মতো, যেভাবে আমাদের কোনো বাড়ি করলে আমরা সামনে যেভাবে বারান্দা রাখি, এই জন্য এটাকে বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে এবং তার হালকা বের হয় তার চোখ দিয়ে। এই যে আগুন জ্বলতেছে, কারণটা কি? কারণ হচ্ছে যে মিলিটারি যদি বাসটিকে দাঁড় করিয়েছে, গাড়িটিকে, এখন এই যে আতঙ্কের থেকে মূলত তার চোখগুলো কি হয়ে যায়, লাল আভার মতো যে লাল হয়ে যায়, এবং সেই লাল আভাটা আগুনের যে একটা হলকা অথবা আভা বলি আমরা, সেটা কি হচ্ছে তার চোখ দিয়ে বের হয়ে যাচ্ছে। মানে তাকে দেখে এমনই মনে হচ্ছে, কারণ কি? সে হচ্ছে আতঙ্কগ্রস্ত। তবে একটু নড়ে বসলে মাথার ও বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে। মানুষ সাধারণত যখন ভয় পায়, কোনো কিছু দেখে যখন সে তটস্থ হয়ে যায়, তখন সে কিন্তু বারবার নাড়াচড়া করে। এবং আমরা যদি তোমরা যদি কোনো চোরকে দেখে থাকো, এই চোরকে যখন পুলিশ ধরে, তখন দেখবে যে সে তার ভয় কাটানোর জন্য অথবা সে যে চোর না, এটা মানুষকে বিশ্বাস করানোর জন্য সে বারবার কথা ঘুরিয়ে থাকে, এদিক থেকে ওদিক নাড়াচড়া করে। ঠিক নুরুল হুদাও কিন্তু একই অবস্থা তখন। তবে একটু নড়ে বসলে মাথার ও বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে। বুকের ধ্বনি বলতে এখানে বুকের ভেতরে যে একটা ধরফর শুরু হয়েছে তার, সে কথাটার কথা বলতেছে। এবং এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে, অর্থাৎ সে বোঝানোর জন্য, সে যে কী বলে মিসক্রিয়েন্ট না, তো মুক্তিযোদ্ধা না, এটা বোঝানোর জন্য সে সরাসরি কোথায় তাকায়? মিলিটারির মুখের দিকে তাকায়। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে মানুষ যখন সাধারণত আই কন্ট্যাক্ট অর্থাৎ চোখের দিকে তাকিয়ে কথা বলে, তখন সে কিন্তু মিথ্যে কথা বলতে পারে না, এবং সে নিজেকে বাঁচানোর জন্যই মিলিটারির মুখের দিকে তাকায়। অর্থাৎ আমার কোনো ভয় নাই, আমি ঠিক আছি, আমি মিলিটারি বাহিনীর পক্ষে, এটা বোঝানোর জন্য সে সরাসরি তাদের মুখের দিকে তাকায়। মিলিটারির চোখ ছোচালো হয়ে আসে এবং ছোচালো চোখের মণি কাটার মধ্যে বিঁধে যায় তার মুখে। সেও তার চোখের ভোঁতা কিন্তু গরম চাউনিটাকে স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারি খাড়ানাকে। যখন সে প্রথমেই মিলিটারির চোখের দিকে তাকায়, মুখের দিকে সরাসরি তাকায়, তখন স্বাভাবিকগত কারণে, যেহেতু তাদের একটা ক্ষমতা আছে, নুরুল হুদা তাদের চোখের দিকে তাকায়, তখন সে মিলিটারি কি হয়ে যায়, একটু রাগান্বিত হয়ে যায় এবং চোখটাকে চোষালো করে ফেলে, অত বড় করে ফেলে, তাকে বুঝায় যে তুমি আমার চোখের দিকে তাকানোর মতো এত ক্ষমতা কোত্থেকে আসে। তখন নুরুল হুদা কিন্তু ভয় পায়। ভয় পেয়ে সে কী করে, তার যে চোখ আছে, চোখের মণিটা কোথায় নিয়ে আসে? মিলিটারির চোখ থেকে নামিয়ে তার নাকের মধ্যে নিয়ে আসে। এখানে কিন্তু নুরুল হুদার যে একটা ভীতু যে একটা চরিত্র, সেই চরিত্রটা আমাদের কাছে ফুটে উঠতেছে। এরপর দেখো সে কী করতেছে, বিঁধে যায় তার মুখে। সেও তার চোখের ভোঁতা কিন্তু গরম চাউনিটিকে স্থির করে
আলগোছে বিছিয়ে দেয় মিলিটারির খাড়ানাকে, ছোচালো চোখে গোফের নিচেও নাকে, গোফ চোখের আশেপাশের নিচের লালচে চামড়ায়। মানে এখানে সে নিজেকে বোঝানোর জন্য যে আমি ভয় পাইনি অথবা মিসক্রিয়েন্ট না, এটা বোঝানোর জন্য সে বারবার তার চোখের যে তাকানোটা বারবার পরিবর্তন করতেছে। এতে কাজ হলো মিলিটারি চোখ সরে যায় তার মুখ থেকে, নেমে পড়ে তার রেইনকোটের ওপর। মিলিটারি এখন সে কাজগুলো করার কারণে মিলিটারি কোন দিকে তাকায়, তার রেইনকোটের দিকে তাকায়। মনে হয় রেইনকোটের পানির ফোঁটাগুলো লোকটা গুনে গুনে দেখছে। ভেতরের তাপে এইসব পানির ফোঁটা মিলিটারি এত মেরে যাবার কি হলো? লোকটাকে এগুলোতে রক্তের চিহ্ন দেখে। এই যে লোকটাকে এগুলোতে রক্তের চিহ্ন দেখে, এই কথার মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বার্তা আছে। সেটা কি? সেটা হচ্ছে যে যেহেতু রেইনকোটটা হচ্ছে কার, তোমার কথাটা খুব ভালো করে খেয়াল করো, যেহেতু রেইনকোটটা হচ্ছে কিন্তু মিন্টুর, তার শ্যালক মিন্টুর। আর মিন্টুর কাজ কি? মিন্টু হচ্ছে একজন মুক্তিযোদ্ধা, তার কাজ হচ্ছে নদীর ওপার থেকে এসে এবারে যে মিলিটারিরা আছে তাদেরকে হত্যা করা। এই যে তাদেরকে হত্যা করতেছে, হত্যা করলে তার কাছে মনে হচ্ছে যে কি এই রেইনকোটের গায়ে কী করতেছে, হত্যা করার কারণে রক্ত লাগতেছে। এবং মিলিটারি যখন এই রেইনকোটটার দিকে বারবার এইভাবে তাকিয়ে থাকে, তখন নুরুল হুদার মনে হয় কি, নুরুল হুদা মনে হয় যে সেই রক্তের দাগগুলো রেইনকোটের উপর লেগে আছে এবং লেগে থাকার কারণে মিলিটারিরা তার রেইনকোটের দিকে ভালো করে তাকিয়ে আছে এবং এর মাধ্যমে হয়তো মিলিটারিরা বুঝতে পারবে যে সে আসলে মুক্তিযোদ্ধা। এই যে একটা ভয় বা আতঙ্ক নুরুল হুদার ভিতরে কাজ করতেছে, এই কথাটা দিয়ে কিন্তু সে কথাটাই বোঝাচ্ছে যে লোকটা কি এগুলোতে রক্তের চিহ্ন দেখে। এটা কিন্তু তোমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। রেইনকোটের বৃষ্টির ফোঁটা গোনাগুনতি সেরে মিলিটারি হঠাৎ বলে আগে বাড়ো। বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েকবার লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত ব্যাগে ছুটে বার হয় ঢাকা কলেজের গেট। তাকে কিন্তু আমরা একটু আগে আসাদ গেটের নাম শুনছি, এখন হচ্ছে যে ঢাকা কলেজের গেট। কয়টা গেটের নাম আসছে এখানে? দুইটি কলেজের, একটি হচ্ছে আসাদ গেট আর একটি হচ্ছে ঢাকা কলেজের গেট। নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে, রাখেন, নামবো। বাস একটু স্লো হলে তার রেইনকোটের জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধী মুক্ত বাস থেকে নামতে নামতে সহযাত্রীদের দিকে তাকিয়ে সে ঠোঁট বাঁকায়। এতে তার সামনের সারির দাঁতও বেরিয়ে পড়ে। যারা দেখছে তারা তার সেই ভঙ্গিটাকে ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে তার ধারণা হয়। অর্থাৎ সে বাসটি যখন মিলিটারিরা ছেড়ে দেয়, সেখান থেকে কোনো মিসক্রিয়েন্টদেরকে শনাক্ত করতে পারেনি, তখন সে খুশিতে যখন ঢাকা কলেজের গেট পার হয়ে যায় তখন সে কী করে, ওখান থেকে নেমে যায়। প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসেছে। এখানে দেখো, আমি প্রথম ক্লাসে বলছিলাম যে ঢাকা কলেজ নাকি কোন কলেজে সে প্রফেসর অথবা লেকচারার, সেটা কিন্তু গল্পের মধ্যে উল্লেখ না। যেহেতু সে ঢাকা কলেজের সামনের নাম নেয়, তার মানে এটা হয়তো এমন হবে যে সে তখনকার সময় ঢাকা কলেজের লেকচারার ছিল। প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে রয়েছে জাদরেল টাইপের এক মিলিটারি পান্ডা। দেখো তাহলে প্রিন্সিপালের চেয়ারে কে বসে আছে? মিলিটারি বসে রয়েছে, যে যারা তাকে খবর দিয়ে বাসা থেকে নিয়ে এসেছে। তার ভারিক্কি মুখ থেকে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল। তাহলে কর্নেলের যে কী পরিচয় সেটা এখানে নির্দিষ্ট করে দেয়া নেই, অথবা মেজর বা ব্রিগেডিয়ার। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। ডক্টর আফাজ আহমদ এমএসসি পিএইচডি ইএস হওয়ার চেষ্টা করতে স্যার বলে, হি ইজ প্রফেসর হুদা। এটা কাকে বলতেছে? প্রফেসর হুদা, মানে নুরুল হুদাকে বলতেছে প্রফেসর, কিন্তু আসলে সে প্রফেসর না। এবং একটু পরে সে কী বলে যে তার ভুলটা সংশোধন করে। কিন্তু ডক্টর আফাজ আহমদ এমএসসি পিএইচডি নিজের ভুল সংশোধন না করে পারে না। সরি, হি ইজ নট এ প্রফেসর, এ লেকচারার ইন কেমিস্ট্রি। তাহলে এখানে নুরুল হুদার পরিচয় দিচ্ছে। নুরুল হুদা আসলে প্রফেসর না, কিন্তু প্রিন্সিপাল ডক্টর আহমদ তাকে প্রফেসর হিসেবে পরিচয় করিয়ে দেয়, যেটা কিন্তু আবার কার গায়ে লাগে? মিলিটারি বাহিনীর গায়ে লাগে, এবং সে তার সংশোধন করে, হি এ লেকচারার ইন কেমিস্ট্রি। তাহলে নুরুল হুদা হচ্ছে কি? কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের একজন প্রভাষক। শাট আপ, এটাকে বলে মিলিটারি বাহিনী বলে। এবার প্রিন্সিপাল থামে। তাকে এবং আব্দুস সাত্তার মৃধাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে জাদরেল কর্নেল না ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে, সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড় অপরাধ। অর্থাৎ আব্দুস সাত্তার মৃধাও কিন্তু কলেজে আসছে, নুরুল হুদাও কলেজে আসছে, এবং তাদেরকে সেই কলেজ থেকে তারা কোথায় নিয়ে যাচ্ছে? মিলিটারিদের জিপে তুলে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। অর্থাৎ তাদের কাছ থেকে কথা বের করার জন্য যে মিলিটারি বাহিনীর ক্যাম্পে কারা আক্রমণ করছে। আমরা যেমনিভাবে পুলিশ আমাদেরকে রিমান্ডে নেয়, বলতে গেলে তাদেরকে এই রিমান্ডে নেওয়ার জন্যই জিপে তোলা হয়। এই জিপে তোলার আগে
মিলিটারি বাহিনী প্রিন্সিপাল ডক্টর আফাজ আমাদেরকে একটি সতর্কবার্তা দেয়, এবং সতর্কবার্তাটা কি, সেটা হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড় অপরাধ। অর্থাৎ এই শায়েরি বলতে সে এটা বোঝাচ্ছে যে হি ইজ প্রফেসর হুদা, এই কথাটা বলে সেনাবাহিনী মনে করছে, অর্থাৎ মিলিটারি বাহিনী মনে করছে তাদেরকে নিয়ে ডক্টর আফাজ আহমদ কী করতেছে, মজা করতেছে। এই শায়েরি মানে হচ্ছে যে আমরা শায়ের মানে হচ্ছে যে খুব বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক, এই সম্পর্কের কথা এখানে বলছে, কিন্তু এখানে আসলে এটা দুষ্টেমি করা অর্থ ব্যবহার হচ্ছে, অর্থাৎ শায়েরি করা মানে বন্ধুত্বপূর্ণ কথা বলা সেনাবাহিনীর সাথে, এটা মিলিটারি কখনো মেনে নেয়নি, যদিও সে ডক্টর আফাজ আহমদ এটা ভুল করে বলছে। এবার তাকে ছেড়ে দেওয়া হলো, তবে করাও আছে, রাখা হবে। অর্থাৎ যে ডক্টর আফাজ আহমেদের কথা এখানে বলতেছে, ডক্টর আফাজ আহমেদের কথা, উর্দুর প্রফেসর আকবর সাজিদের দোহাই পেরে প্রিন্সিপালের সুবিধা হয় না, নুরুল উদ্বিগ্ন হয়। সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার কপালে যে কী আছে তা জানে এক আল্লাহ জানে, আর জানে এই মিলিটারি। সাজিদ কিন্তু মিলিটারি বাহিনীর লোক, কিন্তু এরপরও সে একটা তাকে নিয়ে মিলিটারি বাহিনীদের মধ্যে এখন একটা কী কাজ করতেছে, কী বলে যে তাকে মারার জন্য অথবা তাকে ধরার জন্য একটা যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা এখন কাজ করতেছে। এবং নুরুল হুদা এই জন্য উদ্বিগ্ন হয়। ডক্টর সাজিদ কি হচ্ছে, তাদের মিলিটারি বাহিনীর লোক হওয়া সত্ত্বেও তাকেও কিন্তু হত্যা করার জন্য মিলিটারি বাহিনী উদ্গ্রীব হয়ে গেছে, কারণ তারা থাকা সত্ত্বেও তাদের ক্যাম্পে কীভাবে মুক্তিবাহিনী কী বলে যে আক্রমণ করে, এটাই মূলত মিলিটারি বাহিনীকে রাগিয়ে তোলে। এরপর হচ্ছে তাদের দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল, জিপ চলছিল এঁকে বেঁকে, মস্ত উঁচু একটা ঘরে তাদের এনে ফেলা হলো। তাদের দুজন বলতে একটা হচ্ছে নুরুল হুদা আর একটা হচ্ছে আব্দুস সাত্তার মৃধা। চোখ খুলে দিলে সে আব্দুস সাত্তার মৃধাকে দেখতে পায় না, জায়গাটা একেবারে অচেনা। একটা ডেক চেয়ারে যে সে যে কতক্ষণ বসে থাকলো তার কোনো হিসাব নেই। তার সামনে একটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি। চোখ খুলে দিলে সে আব্দুস সাত্তার মৃধাকে দেখতে পায় না, অর্থাৎ দুজনকে দুইটি রুমে আলাদা করে দেওয়া হয়েছে। কারণ কি, কারণ হচ্ছে যদি কোনো কথা বের করতে হয় তখন কিন্তু তদন্তের খাতিরে দুজনকে কিন্তু দুই রুমে রাখে, একসাথে কিন্তু দুজনকে জিজ্ঞাসাবাদ করে না, এবং সেই জন্য আব্দুস সাত্তার মৃধাকে আলাদা করে দেওয়া হয় এবং নুরুল হুদাকেও আলাদা করে দেওয়া হয়। তাকে ইংরেজিতে নানান প্রশ্ন করে, সে জবাব দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য একটা লোক এসে তাকে প্রশ্ন করে এবং সে জবাব দেয়। প্রশ্নগুলো প্রায় একই রকম এবং তার উত্তরেরও হেরফের হয় না। যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে, ওগুলো বয়ে নিয়ে এসেছিল কারা? এই যে লোহার আলমারি বয়ে নিয়ে আসা, এর মধ্য দিয়ে কিন্তু নুরুল হুদা তার যে মুক্তি বাহিনীর সাথে অর্থাৎ মুক্তিযোদ্ধাদের সাথে যে একটা সম্পর্ক অথবা সম্পৃক্ততা ছিল, এটা কিন্তু মিলিটারিরা আজ করতে পারে এবং এর মাধ্যমে নুরুল হুদা কিন্তু তার দোষটা স্বীকার করে, যদিও আসলে সে মুক্তিযোদ্ধাদের সাথে কোনো কী নেই, সম্পৃক্ততা ছিল না। কিন্তু এরপরও তাকে যেহেতু প্রশ্নের খাতিরে এবং তদন্তের খাতিরে সে নিজেকে অনুমান করে নেই, আসলেই তো আমি মুক্তিযোদ্ধাদের সাথে আমার একটা সম্পর্ক আছে। আমরা এটা একটু পরে দেখব। দেখো, সে জবাব দেয় ঠিক 10টি আলমারি আনছে, অফিসের জন্য 3টি, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টি করে এবং ইংরেজির জন্য একটা, সর্বমোট 10টি আলমারি কলেজে নিয়ে এসেছে। এগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার আমি এটা লিখে রেখেছি যে কয়টি আলমারি আনে, মোট 10টি আলমারি আনে। একটা হচ্ছে অফিসের জন্য 3টি, ইংরেজির জন্য একটা, আর বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি, ভূগোল, ইতিহাস, আর হচ্ছে যে আমাদের বোটানি যেটা বৃক্ষের যে বিদ্যাটা, ওটার জন্য হচ্ছে 2টি করে, মোট 6টি আলমারি নিয়ে আসে। তাহলে কয়টা হচ্ছে? 10টি আলমারি নিয়ে হচ্ছে। এটা তোমরা একটু ভালো করে নোট করে রাখবে। এরপর হচ্ছে দেখো, এত কথা বলার দরকার নাই তার। ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলা গাড়ি করে। ঠেলা গাড়িওয়ালাদের তো সে ভালো করেই চেনে। কে চিনে? নুরুল হুদার কথা বলতেছে। নুরুল হুদা জবাব দেয়, তাদের সে চিনবে কোত্থেকে, তারা হলো কুলি, সে একজন লেকচারার। নুরুল হুদা নিজেকে নির্দোষ দাবি করতেছে এভাবে যে কুলিদেরকে সে আসলে কিভাবে চিনবে, সে হচ্ছে একজন লেকচারার, তাহলে সে কুলিদেরকে চেনার কোনো কথাই না। কিন্তু কিভাবে দেখো মিলিটারি তার কাছ থেকে কথা বের করে, তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিল কেন? যেহেতু সে লেকচারার, তাহলে তার তো কুলিদের সাথে এত বেশি কথা বলার বা আলাপ করার কোনো প্রয়োজন ছিল না। যেহেতু সে কথা বলছে, মিলিটারিরা সন্দেহ করতেছে যে এই কুলিদের মধ্যে মুক্তিবাহিনী আছে এবং সে তাদেরকে পরিকল্পনা দেয় কিভাবে ক্যাম্পে আক্রমণ করবে। প্রিন্সিপালের আদেশে সেই আলমারিগুলোর স্টিলের পাতের ঘনত্ব, দেরাজের সংখ্যা ও আকার, তালাচাবির মান, রঙের মান প্রভৃতি পরীক্ষা করে দেখছিল, তার দায়িত্ব ছিল। এখন সে নিজেকে বলতেছে যে এগুলো হচ্ছে প্রিন্সিপালের পক্ষ থেকে আমার অর্পিত দায়িত্ব এবং এগুলো ঠিক আছে কিনা সেটাই আমি আসলে দেখছিলাম। এর চেয়ে বেশি আমি কুলিদের সাথে কোনো কথা বলিনি। দেরাজ মানি হচ্ছে কিন্তু বাক্স। এই বাক্সটা হচ্ছে যে আমরা একটা আলমারির মধ্যে যে টান দিলে যে বাক্সটা খোলে, সেটাকে এখানে দেরাজ সংখ্যা বলা হচ্ছে, অর্থাৎ কয়টা কী বলে যে বাক্স দেয়া হয়েছে সে কথাটা বলছে।
মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে, মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল কুলির বেশে। এটা তার চেয়ে আর ভালো জানে কে। তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে, তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত, সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। এই যে বলছে যে তার কুলিরে ধরা পড়েছে, এটা কিন্তু সম্পূর্ণ একটি মিথ্যে কথা, এবং এই মিথ্যে কথার মধ্য দিয়ে মূলত নুরুল হুদাকে তারা দোষী হিসেবে সাব্যস্ত করে। এবং নুরুল হুদা নিজেও কিন্তু এক পর্যায়ে গিয়ে কী বলে যে চুপ থাকে। চুপ থাকা মানেই কিন্তু আসলে নীরবতার সম্মতির লক্ষণ, এই জিনিসটাই এখানে বলতেছে। আসলে কোনো কুলি ধরা পড়েনি, এটা হচ্ছে যে নুরুল হুদাকে দোষী করার জন্য মিলিটারিদের পক্ষ থেকে একটা চক্রান্ত অথবা একটা পরিকল্পনার অংশ। আমার নাম, নুরুল হুদা বলতেছে আমার নাম, সে অবাক হয়ে যাচ্ছে, সত্যি বলেছে আমার নাম বলেছে। সে চিন্তা করতেছে কুলিদেরকে তো আমি চিনি না, তারা আসলে আমার নাম কিভাবে বলবে। নুরুল হুদার হঠাৎ চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। এই যে উৎসাহ পাচ্ছে, অর্থাৎ মিলিটারি নুরুল হুদার বক্তব্যের যে ভঙ্গি ছিল, বক্তব্যের ভঙ্গিতে মিলিটারি চিন্তা আশ্বস্ত হয় যে হ্যাঁ, আমরা হয়তো এই যে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্যকে ধরতে পেরেছি, এবার আমরা মুক্তিযোদ্ধাদেরকেও ধরতে পারবো। উৎসাহিত মিলিটারি ফের বলে, কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট। তাহলে এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, কুলিরা আসলে কি ছিল? তাহলে এখানে প্রশ্নের গল্পের মধ্যে বলা হচ্ছে কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট। মিসক্রিয়েন্ট মানে কিন্তু মুক্তিযোদ্ধা। তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে। এই কথাগুলো যা বলতেছে মিলিটারি সবগুলোই হচ্ছে যে মিথ্যে কথা। নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে, তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। এই যে গা ঘেঁষে দাঁড়িয়েছিল, এখান থেকেই নুরুল হুদা মনে করে যে আসলে আমার তার সাথে সম্পর্ক ছিল। তখন তো ঘোরতর বর্ষাকাল, ঢাকায় এবার বৃষ্টিও হয়েছে খুব। রাত দিনে বৃষ্টি নিয়ে সে কী যেন বলেছিল, তাতে কুলিটা বিড়বিড় করে উঠে, বর্ষাকালেই তো জুত। এই যে বর্ষাকালেই তো জুত, খেয়াল করো, এই কথাটা বলছে কে? কুলি বলছে। কাকে? সেটা বলছে হচ্ছে নুরুল হুদাকে গা ঘেঁষে। এবং এই যে গা ঘেঁষে দাঁড়িয়ে বলেছে, এই জন্যেই মূলত মিলিটারিরা চিন্তা করতেছে তাকে হয়তো কানে কানে মিলিটারির মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কোনো বার্তা নিয়ে আসছে, এবং সে কানে কানে এই কথাটাই কাকে বলতেছে? নুরুল হুদাকে বলতেছে। এবং নুরুল হুদা সেই আলোকে কোনো সিদ্ধান্ত বা পরামর্শ দিচ্ছে, যেহেতু সে গ্যাংয়ের একজন সদস্য। আসলে কিন্তু সে গ্যাংয়ের কোনো সদস্য ছিল না। কথাটা দুবার বলেছিল। আসলে নুরুল হুদাকে কী বলেছে নুরুল হুদা কিন্তু বুঝেনি। কেন বুঝেনি? বর্ষাকালের কারণে। আমরা বলছিলাম এখানে তিনটা ঋতুর নাম আসছে, হেমন্ত, শীত এবং বর্ষাকাল। এরপর দেখো এর মানে কি? স্টাফ রুমে সে একদিন না দুদিন ফিসফিস করছিল, বাংলার বর্ষা তো শালারা জানে না। রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। এর রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন বলতে আসলে কি বোঝাচ্ছে? উইন্টার বলতে বোঝাচ্ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে তাদের যে পরাজিত, অর্থাৎ শীতকালের কারণে তারা যে পরাজয় বরণ করে সেটা। আর আমাদের হচ্ছে জেনারেল মনসুন। জেনারেল মনসুন বলতে এখানে আমাদের বর্ষাকালকে বোঝানো হচ্ছে। বর্ষাকালকে কেন? কারণ এই বর্ষা আসার কারণে মিলিটারিরা কিন্তু সুবিধা করতে পারে না এবং বিভিন্ন জায়গায় বিপর্যস্ত হয়। বর্ষার কারণে তারা বের হতে পারে না, তাদের রাইফেল নিয়ে বের হতে পারে না, স্টেন গান নিয়ে বের হতে পারে না। এই কথাগুলো এখানে বলতেছে। দেখো ওই ছদ্মবেশী ছেলেটা কি এই কথাই বুঝিয়েছিল, অর্থাৎ বর্ষাকালে সুবিধা এবং এখানে কিন্তু মিলিটারিদেরকে পরাস্ত করার জন্য সুবর্ণ একটা সুযোগ। তাহলে সে চিন্তা করতেছে এই কথাটাই কি সে কুলিরা বা মিসক্রিয়েন্টরা কি আমাকে বলতে চেয়েছিল? তার উপর তাদের এত আস্থা। উৎসাহী নুরুল হুদা এদিক ওদিক তাকায়, তার মৌনতা মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে। এবং নুরুল হুদা নিজেই কিন্তু এখন চিন্তা করতেছে কি, অর্থাৎ আমার উপর যেহেতু মিসক্রিয়েন্টরা মুক্তিযোদ্ধারা এত বেশি আস্থা রেখেছে, তাহলে আমি কেন শুধু শুধু নিজেকে ভয় পাবো? আমি একজন খুব সাহসী হিসেবে নিজেকে উপস্থাপন করব মিলিটারিদের কাছে। তখন বসে বুঝতে পারে না, মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে, জবাব না পেয়ে প্রবল বেগে দুটো ঘুষি লাগায় তার মুখে। অর্থাৎ যখন সে নিশ্চুপ হয়ে যায়, মৌনতা প্রকাশ করে, অর্থাৎ তখন সে মনে করে যে মিলিটারি মনে করে যে সে সত্যিই মুক্তিবাহিনীর সাথে বা মুক্তিযোদ্ধাদের সাথে জড়িত। এবং তার কোনো উত্তর না পেয়ে মিলিটারি কী করে, তাকে দুটো ঘুষি লাগায়। প্রথম ঘুষিতে সে কাত হয়, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝেতে। মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞেস করে, ওদের আস্তানা কোথায়? সে খবর তো তোর ভালোভাবে জানা আছে। সে জবাব দেয় হ্যাঁ। এই যে দেখো, এই নুরুল হুদা যে হ্যাঁ কথাটি বলছে, নুরুল হুদা কিন্তু এতক্ষণ পর্যন্ত কোনো কিছু শিকার যায়নি এবং সে আসলে জানেও না যে মুক্তিযোদ্ধাদের কোথায় গ্যাং বা আস্তানা আছে। হ্যাঁ, সেটা আছে কোথায়? নদীর উপরে, ভারতের মধ্যে। কিন্তু তার উপর যে এই মিলিটারি মুক্তিযোদ্ধারা যে এত পরিমাণ বেশি আস্থা রাখছে, সে যেটা কল্পনা করেছে যে তাদেরকে তার উপর আস্থা রেখে মুক্তিযোদ্ধারা তাকে বলেছে যে বর্ষাকালই তো যুদ্ধ। এই কথাটা বলার কারণে সে চিন্তা করে যে কি, তাহলে আমিও একজন মুক্তিযোদ্ধাদের সদস্য। এবং সে এখন ভয় কাটিয়ে উঠে সে কি বলে, হ্যাঁ মুক্তিযোদ্ধাদের আস্তানা কোথায় আছে তা আমি
জানি। এই যে তার একটা ভীতু থেকে সাহসিকতার সাথে সে যে স্বীকারোক্তি দিচ্ছে, এটাই হচ্ছে যে গল্পের সবচেয়ে মূল যে বক্তব্য, সেই বক্তব্যটা। ওই ঠিকানাটা বলে দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়। কিছুক্ষণ পর, কতক্ষণ পর সে জানে না, মিলিটারি ফিরে এসে ফের বলে, মিসক্রিয়েন্টদের ঠিকানা তো তোর জানা আছে। সে ফের জবাব দেয় হ্যাঁ। এখন কিন্তু সে আর ভয় পায় না এবং সে বারবারই বলে যে হ্যাঁ, মিসক্রিয়েন্টদের ঠিকানা আমার জানা আছে। এবং সে প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। তার বেটে খাটো শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হলো ছাদে লাগানো একটা আংটার সাথে, অর্থাৎ যার সাথে আমরা ফ্যান ঝুলিয়ে রাখি সাধারণত, এবং তার কাছ থেকে সে আস্তানার খবর জানার জন্য তাকে কি করা হয়, একটা আংটার সাথে ঝুলিয়ে দেওয়া হয় হাত পা বেঁধে। এই যে তার উপর একটি যে নির্যাতন, এবং এই নির্যাতনের চিত্র প্রথমে কিন্তু সে এটাই চিন্তা করছে যে মিলিটারিরা হয়তো আমাকে অনেক বেশি নির্যাতন করবে, সে ভয়ে তটস্থ হয়ে যায়। কিন্তু এই রেনকোটটা গায়ে দেওয়ার পর সে তার ভিতরে কিন্তু সেই ভয় আর কাজ করে না। এবং কীভাবে কাজ করে তা একটু পরে বলতেছি। দেখো, তার পাছায় চাবুকের বাড়ি করে সবাত সবাত করে, তবে বাড়িগুলো বিরতিহীন পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার কাছে মনে হয় স্রেফ উৎপাত। স্রেফ উৎপাত কেন মনে হচ্ছে? কারণ হচ্ছে কি, নুরুল হুদা যখন প্রথমবারই যখন সাধারণত আমাদের শরীরেও আমরা বলি যে যদি কাউকে যদি বেঁধে যদি মারা হয় তাহলে তা সয়ে যায়, ঠিক তেমনিভাবে তাকে যখন প্রথমবারই দিই তখন তার কষ্ট হয়, দ্বিতীয়বারই যখন দিই তার কষ্টটা আর একটু কমে যায়। এভাবে যখন তাকে মারতে থাকে তখন এক পর্যায়ে রেনকোটের উপর যে বাড়িগুলো পড়ে সেগুলো তার কাছে কোনো কষ্ট মনে হচ্ছে না বা নির্যাতন মনে হচ্ছে না, এগুলো তার কাছে মনে হচ্ছে স্রেফ উৎপাত, অর্থাৎ এগুলো তার গায়ে সয়ে গেছে। এগুলোর কারণে সে এখন আর কোনো ভয় তার মধ্যে কাজ করতেছে না যে আমাকে মারলে আমি হয়তো শিকার দিয়ে দিব অথবা তাদের আস্তানার খবর দিয়ে দিব, এই চিন্তাটা এখন আর নুরুল হুদার মধ্যে কাজ করতেছে না। কেন? কারণ প্রতিটা চাবুকের বাড়ি তার গায়ে এখন সয়ে গেছে এবং তার কাছে এটা স্রেফ উৎপাত মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেনকোটের ওপর। এবং দেখো, খেয়াল করো, এই যে প্রত্যেকটা চাবুকের বাড়ি তার কাছে এখন কিসের মতো মনে হচ্ছে? বৃষ্টির ফোঁটার মতো মনে হচ্ছে। এগুলো তার কাছে চাবুকের বাড়ি মনে হচ্ছে না। তাহলে দেখো, এই যে রেনকোটটা গায়ে দেওয়ার পর তার ভিতরে এত একটা পরিবর্তন, আমি প্রথম ক্লাসে বলছিলাম এটা একটা প্রতীকী চরিত্র হিসেবে মূলত এখানে উপস্থাপন করা হয়েছে। তাহলে দেখো, এই রেনকোটটাই কিন্তু তাকে মূলত সাহসিকতার একটি বাতি হিসেবে তুলে ধরেছে। রেনকোটটা এরা খুলে ফেলেছে, কোথায় রাখলো কে জানে। যেহেতু রেনকোটের উপর বাড়ি দিচ্ছে, মনে হচ্ছে যে বৃষ্টি পড়তেছে, এই জন্য তারা কী করে, রেনকোটটাকে খুলে ফেলেছে। কোথায় রাখলো এবং সেটা নুরুল হুদা নিজেও জানে না, কিন্তু তার শরীরে এখনও লেগে রয়েছে। রেনকোটটা খুলে ফেলার পরও তার যে একটি শরীরের মানে কি বলে যে এটা এখনও তার শরীরে লেগে রয়েছে, এবং এই জন্যই তার চাবুকের বাড়িগুলো এখনও তার কাছে কি মনে হচ্ছে না, কোনো আঘাত মনে হচ্ছে না। বৃষ্টির মতো চাবুকের বাড়ি পরে তার রেনকোটের মতো চামড়ায়, আর সে অবিরাম বলেই চলে মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে। বৃষ্টি যেভাবে এতক্ষণ পর্যন্ত তার গায়ের উপর পড়ছে, ঠিক একইভাবে এই রেনকোটের মতোই তার চামড়াটা এখন কি হয়ে গেছে, তার কাছে একটি রেনকোট হয়ে গেছে। এবং এই রেনকোট চাবুকের বাড়িগুলো এখন তার কাছে বৃষ্টির ফোঁটা মনে হচ্ছে, এগুলো কিন্তু আর তার চাবুকের বাড়ি মনে হচ্ছে না। অর্থাৎ সে তার শরীরটাকে একটা রেনকোট মনে করেছে এখন। কারণ কি, প্রথমে মিন্টুর যে রেনকোটটা গায়ে দেওয়ার কারণে যে ওমটা তার শরীরে রয়ে গেছে, ঠিক একইভাবে তার চামড়ার মধ্যে এখন সেই ওমটাও রয়ে গেছে, এবং এই জন্যে চাবুকের বাড়ি এখন তার কাছে বৃষ্টির ফোঁটার মতো মনে হচ্ছে। এবং সে শুধু বারবার চাবুকের বাড়ির সাথে সাথে সে একটা কথাই বলতেছে, সেটা হচ্ছে মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে, কিন্তু সে কখনো ঠিকানা মিলিটারিদের কাছে বলবে না। শুধু তার শালার নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নাই, সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে। দেখো এখানে কি বলতেছে, শুধু বাহাদুরি নয়, সে মিসক্রিয়েন্টদের ঠিকানা জানে তা নয়, তার শালার ঠিকানা জানে তা নয়, যারা ছদ্মবেশী কুলি এসেছে তাদের ঠিকানাও কিন্তু সে চিনে। এগুলো কিন্তু আসলে সবগুলোই হচ্ছে ভুল কথা। সে নিজেকে সাহসিকতা, রেনকোটটা গায়ে দেওয়ার পর তার মধ্যে যে সাহসিকতা তৈরি হয়, এই কারণে সে এখন যত অত্যাচারই করা হোক সে শুধু একটা কথাই বলে যে আমি সকল কিছু জানি, কিন্তু আমি কখনোই বলবো না। এই যে বলবো না মধ্যেই কিন্তু তার সাহসিকতাটা প্রকাশ পাচ্ছে। তারাও তাকে চেনে এবং তার উপর তাদের আস্থাও কম। এই যে আস্থার কারণে কিন্তু সে নিজেকে স্বীকার দিচ্ছে যে আমি মুক্তিযোদ্ধাদের একজন সক্রিয় সদস্য। যেহেতু তারা তার উপর আস্থা রেখেছে, এজন্য সে কী করবে না, কখনোই স্বীকার যাবে না। এবং আস্থা রেখে যেহেতু ঠিকানা বলেছে, সে তার আস্থার কী বলেছে, সেই প্রতিদানও সে দিচ্ছে নিজের উপর, যে চাবুকের আঘাত, এই আঘাতের মাধ্যমে। তাদের সঙ্গে তার আতাতের অভিযোগ ও তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বারের দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। অর্থাৎ তাদের সাথে যে একটা সম্পর্ক, এই সম্পর্কের কারণে এখন তার মধ্যে এত বেশি উত্তেজনা কাজ করতেছে এবং সে নিজেকে একজন এখন মুক্তিযোদ্ধা হিসেবে
কল্পনা করতেছে। এই মুক্তিযোদ্ধা হিসেবে কল্পনা করার মাধ্যমে সে বুঝাচ্ছে যে আমি যেহেতু মুক্তিযোদ্ধা, কখনোই আমি আমার যে মুক্তিযোদ্ধা আমার যারা সঙ্গী আছে তাদের ঠিকানা আমি কখনোই দিব না। এই যে সাহসিকতা, এই সাহসিকতার কারণে এখন চাবুকের বাড়ি, তার গায়ের উপর যে প্রতিটা চাবুকের বাড়ি পড়তেছে, এটা আর এখন তার কাছে কোনো কিছুই মনে হচ্ছে না। এটাই হচ্ছে যে আমাদের রেইনকোট গল্পের মূল বক্তব্য এবং নুরুল হুদার মাধ্যমে যে সাহসিকতার পরিচয়, রেইনকোটের মাধ্যমে, রেইনকোট গায়েদের মধ্যে তার যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটাই আখতারুজ্জামান ইলিয়াস মূলত আমাদের গল্পের মাধ্যমে তুলে ধরেছেন। আমরা আগামী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।